আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। একদিনে ইসরায়েলি অবস্থানে 11 বার হামলা চালিয়েছে হিজবুল্লাহ, বিপর্যস্ত হয়েছে ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব আবারও এক হয়ে মাঠে নামছেন কিম এবং পুতিন। এরপরে রয়েছে রাশিয়া ইউক্রেনের মধ্যে 214টি ড্রোন হামলা, উত্তেজনা চরমে। সর্বশেষ জানিয়ে দেব যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একদিনে ইসরায়েলি অবস্থানে 11 বার হামলা চালালো হিজবুল্লাহ, ব্যাপক ক্ষয়ক্ষতি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার ড্রোন ও রকেট দিয়ে সমন্বিত আক্রমণ চালিয়ে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপকভাবে আঘাত হেনেছে। হিজবুল্লাহ সর্বশেষ এই আক্রমণটি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং লেবাননের প্রতিরক্ষার উদ্দেশ্যে চালানো হয় বলে জানানো হয়েছে। রোববার সন্ধ্যায় হিজবুল্লাহ সামরিক মিডিয়া একাধিক বিবৃতির মাধ্যমে এই আক্রমণের বিবরণ প্রকাশ করছেন। রোববার মধ্যরাতে শেবার কাছে হাসান গেটের পাশে একটি ইসরায়েলি সমাবেশে প্রথম রকেট হামলা চালানো হয়। 15 মিনিট পরপরই হাগোশেরিমে ইসরায়েলি সেনা সমাবেশে এক ঝাঁক রকেট হামলা চালানো হয়। তৃতীয়ত, ভোর 3:30টায় হিজবুল্লাহর বাহিনী আইতরুনের কাছে ইসরায়েলি সেনাদের সমাবেশে একটি অনুপ্রবেশের চেষ্টাকে প্রতিহত করে, যাতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চতুর্থ আক্রমণ সকাল 9:15টায় কিরিয়াত শামনায় ইসরায়েলি বসতি লক্ষ্য করে আরও একটি রকেট স্যালভো চালানো হয়। পঞ্চম আক্রমণ সকাল 10:30টায় হাওলা মাকাবার পূর্ব দিকে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। ষষ্ঠ আক্রমণ সকাল 10:30টায় একটি ড্রোন স্কোয়াড্রন দ্বারা অভিবিম বসতির কাছে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশে আকাশ থেকে আক্রমণ চালানো হয়। সপ্তম আক্রমণ সকাল 11:08 আকর শহরের উত্তরাঞ্চলে অবস্থিত শ্রাগা ঘাটিতে রকেট স্যালভো চালানো হয় এবং আরও 4টি হামলা সকাল 11:40 ইভেম মেনাচেম স্থলা জারিত এবং সোমেরা এলাকায় ধারাবাহিক রকেট হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে এই হামলাগুলো উত্তরাঞ্চলে ইসরায়েলি শহর এবং বসতিগুলো লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এর আগে ওই অঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরে যেতে সতর্ক করা হয়েছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কিছু ড্রোন রকেট তাদের সামরিক অবস্থানে আঘাত হেনেছে। এই আক্রমণগুলো হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানকেই তুলে ধরছে। এদিকে আবারও এক হয়ে মাঠে নামছেন কিম এবং পুতিন। ইউক্রেনের বিপর্যয় ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 2 দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটি ক্ষমতাধর নেতা। রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন, যাকে বলা যায় রাশিয়ার লৌহ মানব। তাকে সমীহ করে চলতে বাধ্য হন বিশ্ব মোড়লরাও। অপরদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, যাকে বলা হয় অসহিংস রাষ্ট্রপ্রধান। যখন প্রাণপণ যুদ্ধে লিপ্ত রাশিয়া ইউক্রেনের সৈন্যরা, ঠিক তখনই নাটকীয়ভাবে এই লড়াইয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে হাজার হাজার কোরীয় সেনা পাঠাচ্ছেন কিম। উত্তর কোরিয়ার সঙ্গে দেশের কৌশলগত অংশীদারিত্বের স্বার্থ জড়িত এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যে চুক্তিতে 2 দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা বিধানের কথা উল্লেখ করা হয়েছে। আর এই চুক্তিকে সামনে দেখিয়ে ইউক্রেন যুদ্ধে এক হয়ে মাঠে নামছেন কিম এবং পুতিন। শনিবার মস্কো প্রকাশিত এক ডিক্রিতে এমনটি জানানো হয়েছে। পিয়ংইয়ং একটি বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন, যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ। এর আগে নিম্নকক্ষ চুক্তিটির অনুমোদন দিয়েছিল গত মাসে। এই চুক্তির ফলে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও শক্তিশালী করবে। এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে 215টি ড্রোন হামলা, উত্তেজনা চরমে। ইউক্রেন রোববার মস্কোতে 34টি ড্রোন হামলা চালিয়েছে, যা 2022 সালে সংঘাত শুরুর পর থেকে রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ছাড়া পশ্চিম রাশিয়ায় অন্যান্য অঞ্চলে 3 ঘন্টার মধ্যে আরও 36টি ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই বিষয়ে রুশ মন্ত্রণালয়ের দাবি, কিয়েভ সরকার বিমান দৃশ্য ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে একটি সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ করা হয়েছে।
এদিকে মস্কো অঞ্চলে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে উল্লেখ করেছে রুশ ফেডারেল বিমান পরিবহন সংস্থা। সংস্থাটি জানিয়েছে মস্কোর বিমানবন্দর কর্তৃপক্ষ অন্তত 36টি ফ্লাইট অন্যদিকে সরিয়ে নিয়েছিল, তবে পরে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। মস্কো এবং এর আশপাশের অঞ্চলে প্রায় 21 মিলিয়ন রাশিয়ান বসবাস করেন। এটি ইউরোপের অন্যতম বৃহৎ মহানগর এলাকা এবং তুরস্কের ইস্তাম্বুলের পরেই এর অবস্থান। অন্যদিকে রাশিয়া গত রাতের রেকর্ড 145টি ড্রোন দিয়ে হামলা চালায় বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভ জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর মধ্যে 62টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। ইউক্রেন আরও জানিয়েছে তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে, যেখানে রুশ কর্তৃপক্ষ 14টি ড্রোনের ধ্বংসের খবর দিয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে যেভাবে পদক্ষেপ নিয়ে আগাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে পদক্ষেপ নেবেন বলে ঘোষণা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণা বাস্তবায়নে এবার নিজের পরিকল্পনা প্রকাশ করলেন তিনি। ট্রাম্প প্রস্তাবিত এই পরিকল্পনায় বলা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের 800 মাইল দীর্ঘ একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে ট্রাম্প প্রস্তাবিত এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে কোনো সেনা পাঠানো হবে না, বরং এই বাফার জোন প্রতিষ্ঠা করবে ইউরোপীয় ও ব্রিটেনের সেনারা। ট্রাম্পের পরিকল্পনা অনুসারে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে পরিমাণ ভূমি দখল করেছে এবং রুশ বাহিনী ইউক্রেনের রণক্ষেত্রে যে পরিমাণ অগ্রসর হয়েছে, সেখানটাতেই সীমান্ত ধরে বাফার জোন প্রতিষ্ঠা করা হবে এবং ইউক্রেনকে 20 বছরের জন্য ন্যাটোতে যোগদানের পরিকল্পনা স্থগিত রাখতে হবে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সীমিত করার পক্ষে ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে বাইডেন প্রশাসনের মতো একচেটিয়া সামরিক এবং অর্থনৈতিক সহায়তা করার পক্ষে নন তিনি। ট্রাম্পের মতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্য দেশ এবং সামরিক জোট ন্যাটোর পদক্ষেপ যথেষ্ট নয়। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরতা দিয়ে ইউক্রেন ইস্যু সমাধান করতে চান না ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনার সাথে পরিচিত সূত্র বলছে 800 মাইল বাফার জোন প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি নিরস্ত্রীকরণ এলাকা থেকে তৈরি করা হবে, যা ভবিষ্যতে দুই পক্ষের সংঘর্ষের সম্ভাবনা কমাতে এবং কূটনৈতিক আলোচনার জন্য কাজে আসবে। পরিকল্পনায় আরও বলা হয়েছে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করবে, যেন রাশিয়া আবারও যুদ্ধ শুরু করতে না পারে। যুক্তরাষ্ট্র এই মিশন পরিচালনা বা তদারকি কোনো সেনা পাঠাবে না এবং অর্থায়নও করবে না। ট্রাম্পের এক সহকারী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছেন, আমরা প্রশিক্ষণ এবং অন্যান্য সহায়তা দিতে পারি, তবে বন্দুকের নল থাকবে ইউরোপিয়ানদের হাতে। আমরা মার্কিন পুরুষ এবং নারীদের ইউক্রেনের শান্তি রক্ষায় পাঠাচ্ছি না, আর আমরা এর জন্য অর্থ ব্যয় করছি না, বরং পোল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে এই দায়িত্ব নিতে বলা হবে। রাশিয়ার সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা এবং চুক্তির উপর জোর দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন ইউরোপকে রক্ষা করতে গিয়ে রাশিয়াকে তুষ্ট করার চেষ্টা আত্মহত্যার নামান্তর হবে। মূলত এই মন্তব্যের মাধ্যমে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা কঠোরভাবে নাকচ করেছেন তিনি। এদিকে ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ব্রায়ান লাঞ্জা জানিয়েছেন, চলমান ইউক্রেন সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা রাশিয়ার দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়ার দাবি না করে শান্তি অর্জনের দিকে হওয়া উচিত। যদিও বাইডেন প্রশাসন এবং ন্যাটোর অনেকেই ক্রিমিয়া এবং দনবাসের মতো অধিকৃত অঞ্চলগুলোকে ফিরিয়ে আনা সহ ইউক্রেনের সার্বভৌমত্বকে বহাল রাখতে হবে বলে জোর দিয়ে এসেছেন। তবে ট্রাম্পের উপদেষ্টারা আরও বাস্তববাদী অবস্থানের পক্ষে কথা বলছেন, ফলে ইউক্রেন যুদ্ধ শেষ পর্যন্ত কোন প্রক্রিয়ায় থামে তা এখন দেখার বিষয়।